জানেন? আচ্ছা, আমাকে একটু একটু চ্যাট বক্সে বলেন শোনা যাচ্ছে কিনা ঠিক মতো। এতক্ষণ ওয়েট করলাম, অনেকেই অ্যাটেন্ড করছিলেন। বলেন। আমাকে একটু চ্যাট বক্সে জানান যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, আর স্ক্রিন শেয়ার করেছি, দেখা যাচ্ছে কিনা। জি ভাইয়া, অল ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন, আজকে আমরা বাংলার ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক করতে যাচ্ছি, যে টপিকটার নাম হলো সমাস। ওকে, তো সমাসটা একদম শুরু থেকে করব আমরা। সমাসটা আমি একটু অন্য আঙ্গিকে পড়াবো। সাধারণত গতানুগতিক পদ্ধতিতে যেটা করা হয় বিভিন্ন বইয়ে, ব্যাস বাক্য থেকে, ইভেন আমরাও যেটা পড়ে এসেছি 19 কিংবা তারপরে আমাদের এইচএসসি তে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে যখন পড়েছি, ব্যাস বাক্য থেকে আমরা সমাস নির্ণয়ের চেষ্টা করেছি। যে কনসেপ্টটা আমার কাছে মনে হয় যে আপাত দৃষ্টিতে একটা ভুল কনসেপ্ট। কারণ আমাদের পরীক্ষায় তো ব্যাস বাক্য দিয়ে দেয় না, যে কেবল একটা শব্দ দিয়ে দেয়, তাই না? যেমন ধরেন আমি বললাম যে আম, আমি আপনাকে বলতে পারি সিংহাসন। সিংহাসন কোন সমাস? এখন এইটার ব্যাস বাক্য যে আমি জানবো এটার তো কোনো নিশ্চয়তা নাই। আমি বললাম সংবাদপত্র, আমি বললাম জয় পতাকা, এটা ব্যাস বাক্য যে আমি সবসময় জানবো ব্যাপারটা তেমন না। তাহলে ব্যাস বাক্য না জেনেও কিভাবে সমাস নির্ণয় করা যায় এবং তারপরে কিভাবে ব্যাস বাক্য গঠন করা যায় সেই পদ্ধতিটা আজকে আমরা শিখবো। চলেন, তাহলে বাংলা লেকচার 11 আমরা শুরু করছি সমাস দিয়ে। একদম শুরুতে বলছি সমাসের কাজ কি। সমাসের কাজ হলো নতুন শব্দ তৈরি করা, মানে সমাস হলো শব্দ তৈরি করা একটা পদ্ধতি। ওকে, এবার সমাস অর্থ কি? সমাস অর্থ হলো সংক্ষেপ করা। ওকে, তাহলে সমাস অর্থ কি? সংক্ষেপ করা, সংক্ষিপ্ত করা, তাই তো? যখন কিনা দুই বা ততোধিক শব্দকে আমরা সংক্ষেপ করে একটা শব্দতে রূপান্তরিত করি, একটা শব্দ তৈরি করি, সেটাকে আমরা সমাস বলি। এবার কথা হলো, সমাস কোন ভাষা শব্দ? আনসার হলো সংস্কৃত। এবার ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? কোন অংশের আলোচ্য বিষয়? দেখেন, আমি বলেছি সমাসের কাজ হলো নতুন শব্দ তৈরি করা। তার মানে সমাস হবে শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। ওকে, বুঝতে পারছি। চলেন, এবার আমরা সমাসের একদম বেসিক আলাপে যাব, একদম বেসিক। আমি একটু আগে একটা শব্দ বললাম, সিংহাসন। ওকে, আমি না পড়ালেও আমি জানি যে আপনারা এই সিংহাসনের ব্যাস বাক্যটা জানেন, তাই তো? আচ্ছা, সিংহ চিহ্নিত আসন। এখন আমি একটু সিকুয়ালি লিখি জিনিসটা, তেলে পরে একটু বেটার হবে বোঝানোর জন্য, আমার জন্য। ওকে, বলেন, আমি পাশে লিখলাম সিংহাসন। ওকে, দেখেন এবার, আসলে এইগুলো ছিল তিনটা শব্দ, যেই তিনটা শব্দ থেকে পরবর্তীতে আমরা একটা শব্দে রূপান্তরিত করেছি, সমাস তৈরি করেছি। তাহলে দেখেন দেখি সমাসটা কি এই জায়গায় হচ্ছে না? যা কিছু ঘটছে তাকে বলে ঘটমান, যা কিছু চলছে তাকে বলে চলমান, আর যেখানে সমাস হচ্ছে সেটাকে বলে সমস্যমান। সমস্যমান। তাহলে এখানে এক একটা যে পদ আছে, এই এক একটা যে শব্দ আছে, এই শব্দগুলোকে বলা হয় সমস্যমান পদ। ওকে, এবার সমস্যমান পদ থেকে যে পদটা বা একটা শব্দ যে তৈরি হয়েছে সেটার নাম হলো সমস্ত পদ। এবার একটু আপনারা তাকিয়ে দেখেন যে আমি এখানে বলেছি সিংহাসন, যদি খালি চোখে একটু কমন সেন্স দিয়ে চিন্তা করি, এখানে দুইটা শব্দ আছে, একটা হলো সিংহ আর একটা হলো আসন, রাইট? প্রথমে যেটা আছে সেটার নাম হলো পূর্বপদ, পরে যেটা আছে সেটার নাম হলো পরপদ বা উত্তরপদ। ওকে, তাহলে দেখেন আমরা কিছু বেসিক জিনিস জেনে ফেললাম, যে সমাস, যে শব্দ সমাস দ্বারা তৈরি হওয়া যে শব্দটা সেটার নাম হলো সমস্ত পদ। সমস্ত পদে দুইটা অংশ থাকে সাধারণত, ব্যতিক্রমও আছে। সাধারণত দুইটা পদ থাকে, প্রথম পদকে আমরা পূর্বপদ বলি, পরের পদকে আমরা পরপদ বা উত্তরপদ বলি। এবার সমসমান পদ বলতে এইখানের এক একটা শব্দকে বলতেছি,
কিন্তু এই পুরোটাকে একসাথে কি বলে এটা আমরা সবাই জানি, এটাকে বলে ব্যাস বাক্য। তাহলে সমাসের বেসিক আলাপ আমাদের আপাতত এখানে শেষ, তাই না? সমাসের গঠন কোনটা কি কি বলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আবার একটু মনে করাই দিই, এইখানে সিংহ আছে, এই সিংহটাকে পূর্বপদ বলা চলবে না, এটাকে বলতে হবে সমসমান পদ। কারণ পূর্বপদ পরপদ শুধুমাত্র সমস্ত পদের ভিতরে থাকে। বুঝতে পারছি? ব্যাস বাক্যের মধ্যে পূর্বপদ পরপদ এগুলা কিছু নাই। চলেন এবার, এবার আমাদের আলাপ হলো সমাস কত প্রকার। আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি সমাস হলো 6 প্রকার, তাই না? এবার একটু নতুন নিয়মে ছোট্ট একটু ঝামেলা আছে, আপনারা জেনে রাখেন। আপনারা সমাস 6 প্রকারই জানবেন, কিন্তু একটু জেনে রাখেন। নর্মালি সমাসকে বলা হয়েছে প্রধানত 4 প্রকার। 1 নম্বরে আছে দ্বন্দ্ব সমাস, তারপরে আছে অব্যয়ীভাব, তারপরে আছে বহুব্রীহি, তারপরে আছে তৎপুরুষ। বাকি রইল কে? বাকি রইল দ্বিগু, তারপরে বাকি রইল কর্মধারয়। এবার একটু তাকান, নতুন নিয়মে আমি তো বললাম 4 প্রকার, তাই না? এগুলোকে দিয়েছে আমাদের পুরনো নিয়ম বোঝানোর জন্য। আচ্ছা, নতুন নিয়মে এই দ্বিগুটা ঢুকে গেছে কর্মধারয়ের ভিতর, আর কর্মধারয় ঢুকে গেছে তৎপুরুষের ভিতর। বুঝতে পারছি? দ্বিগু ঢুকে গেছে কর্মধারয়ের ভিতর, কর্মধারয় ঢুকে গেছে তৎপুরুষের ভিতর। তাহলে সমাস প্রধানত 4 প্রকার। কিন্তু যদি বলি সমাস মোট কয় প্রকার, আনসার হবে 6 প্রকার। এটাকে মাথায় রাখবেন, ওকে? চলেন এবার সমাস বোঝার জন্য যে জিনিসটা আমাদের লাগবে সেটা হলো অর্থের প্রাধান্য। মানে কি? মানে হলো সমাস সাধিত যে পদটা বা শব্দটা আমি তৈরি করলাম, সেই আহ পদটার মধ্যে যে দুইটা পূর্বপদ পরপদ আছে, সেগুলো দ্বারা আমি যে নতুন শব্দ তৈরি করেছি সেটাকে বোঝাচ্ছে নাকি অন্য কোনো অর্থ বোঝাচ্ছে, নাকি আসলে বোঝাচ্ছি না, কি বোঝাচ্ছে? যেমন ধরেন আমি বললাম বাবা মা। বাবা মা একটা সমাস সাধিত শব্দ, বাবা মা একটা সমস্ত পদ। এবার বাবা মার এই শব্দের পূর্বপদে আছে বা, বাবা, পরপদে আছে মা। এবার আপনাকে প্রশ্ন করতে হবে এইভাবে, বাবা মা দিয়ে কি বাবা মাকেই বোঝাচ্ছে? আনসার হলো হ্যাঁ। তার মানে এখানে অর্থের প্রাধান্য আছে। যদি অর্থের প্রাধান্য থাকে, এবার আপনার সেকেন্ড কোশ্চেন থাকবে অর্থের প্রাধান্য কোথায় আছে? এই জায়গাতে আছে নাকি এই জায়গাতে আছে? এবার কথা হলো ভাইয়া অর্থের প্রাধান্য মানে কি? অর্থের প্রাধান্য মানে হলো যে আপনার এই দুইটা শব্দের মধ্যে কোন জিনিসটা আসলে এইটাকে সম্পূর্ণভাবে না বুঝালেও আংশিক ভাবে বোঝাচ্ছে অথবা বেশি বোঝাচ্ছে। ওকে, এবার চিন্তা করে দেখেন, আমি যখন বলি যে বাবা মা আমাকে অনেক ভালোবাসেন, আমি কাকে বেশি প্রায়োরিটি দিই, প্রাধান্য কাকে বেশি দিই? আমি এইখানে বলে একবারও তো বুঝাইছি যে বাবা আমাকে বেশি ভালোবাসে বা মা আমাকে বেশি ভালোবাসে? না, আমি দুইজনকে বুঝাইছি, রাইট? তাহলে পূর্বপদ আর পরপদ উভয়ের অর্থ এখানে প্রকাশ পেয়েছে, উভয়ের অর্থই এখানে প্রাধান্য পেয়েছে। এবং কতটুকু প্রাধান্য পেয়েছে? সমান প্রাধান্য পেয়েছে। ওকে, আমি কয়েকটা জিনিস লিখিয়ে দিচ্ছি, আপনারা খাতায় নোট করতে থাকেন। ওকে, স্ক্রিনশটের চাইতে সমাসের এই লেকচারটা আমি খাতায় নোট করাকে বেশি এনকারেজ করব। লিখেন 1 নম্বর দ্বন্দ্ব সমাস। ওকে, লিখেন অর্থের প্রাধান্য থাকে এবং তা সমান হয়। তার মানে দ্বন্দ্ব সমাসে অর্থের প্রাধান্য থাকবে এবং তা সমান হবে। যেমন বাবা মা, হতে পারে দুধ কলা, হতে পারে অহিনুকুল, হতে পারে দিবারাত্র। ওকে, মানে কোনোটাকে আমি বেশি বা কোনোটাকে কম বোঝাচ্ছি না। এরপরে লিখেন অব্যয়ীভাব। পূর্বপদে
আচ্ছা, একটু চ্যাট বক্সে বলেন দেখি কোনো প্রবলেম হয়েছিল? আমার এখানে একটা নোটিফিকেশন আসলো। আপনারা শুনতে পাচ্ছিলেন কিনা তখন? আমি যতটুকু দেখিয়েছি পড়িয়েছি। চ্যাট বক্সে বলেন তো আমাকে একটু। ভাই এখন ঠিক আছে না? প্রবলেম ছিল? ওকে ওকে ওকে, ফাইন, চলেন। ঠিক আছে, আমার এখান থেকে জুম অফ হয়ে গিয়েছিল। সরি, আবার রিস্টার্ট নিয়েছে, নো প্রবলেম। চলেন। তাহলে দেখেন, অব্যয় ভাবে বললাম পূর্বপদ অব্যয় থাকে, এবং অব্যয়ের অর্থ প্রাধান্য, অব্যয়ের অর্থ প্রাধান্য পায়। যেমন উপজেলা, উপকণ্ঠ না দিয়ে অন্য কিছু দিই, সহজে বুঝবেন, পরে বোঝাচ্ছি। আমৃত্য। ওকে, টাকা নেব। আমি যখন উপজেলা বলছি, উপজেলাতে দুইটা অংশ আছে, একটা হলো উপ, আর একটা হলো জেলা। এবার একটু তাকিয়ে দেখেন, উপজেলা দিয়ে আপনি যেটাকে বোঝেন, যে জিনিসটাকে বোঝেন, উপজেলা মানে কি সেটাই? আনসার হলো হ্যাঁ। উপজেলা বলতে আমি যেটা বুঝি সেটাই। এবার কথা হলো, উপজেলার মধ্যে দুইটা পদ আছে, উপ আর জেলা। কোন জায়গায় অর্থের প্রাধান্য আছে কিভাবে বুঝবো? প্রশ্ন কিভাবে করবো? পরপদে আছে জেলা। এবার বলেন, জেলা আর উপজেলা কি এক জিনিস? একই অর্থ প্রকাশ করছে? আনসার হলো না। জেলার থেকে উপজেলা ভিন্ন। এবার বলেন, এইখানে জেলার থেকে উপজেলা যে ভিন্ন, এটা কোন পদটা নির্দেশ করে দিচ্ছে, কোন পদটা ডিসাইড করে দিচ্ছে? এই উপপদটা। রাইট? তাহলে উপজেলা, এই শব্দটার মধ্যে, উপশব্দের মধ্যে অর্থের প্রাধান্য সবচেয়ে বেশি আছে, তাই না? আর উপ একটা উপসর্গ। আপনারা জানেন যে জগতের সকল উপসর্গ অনুসর্গ এরা সবাই অব্যয়। ওকে, তারপরে পূর্বপদ অব্যয় আছে, এবং এই অব্যয়টাই অর্থ ধারণ করে আছে, যে কারণে সেটাকে আমরা বলতেছি অব্যয়ীভাব সমাস। ওকে, যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমরা একটা ছোট্ট ব্রেক নিব, নামাজের পর শুরু করব। আমরা 5টা 35-এ চলে আসবো আবার। ওকে, 5টা 35-এ চলে আসবো।
ওকে, আমরা শুরু করি তাহলে। বাকিরা কি আসছে? আচ্ছা, এখনো আসতেছে। ফাইন, কোনো সমস্যা নেই। যেটা বোঝাচ্ছিলাম সেটা আবার একটু বলি, যে উপজেলা আর আমৃত্যু এদের মধ্যে কিভাবে আমরা বুঝলাম অর্থের পার্থক্য কি। একদম সোজা করে আমরা এটা একটু আলাদা করে দিব। পূর্বপদে কি আছে? তো মানে একটা উপসর্গ, আর উপসর্গ মানে অব্যয়। পূর্বপদে অব্যয় থাকা মানেই সেটা অব্যয় ভাব, কিন্তু একটু ঝামেলা আছে। আমরা যেহেতু পড়তেছি অর্থের প্রাধান্য, এই অর্থের প্রাধান্য ব্যাপারটা একটু বুঝে নিই। একটু তাকিয়ে দেখেন, আমৃত্যু মানে কি মৃত্যু? আমৃত্যু দিয়ে কি মৃত্যুকে বোঝায়? না, মৃত্যু পর্যন্ত বোঝায়, তাই না? ধর আমি বললাম যে আমি তোমাকে আমৃত্যু তোমার সাথে থাকবো। ওকে, আমি আমৃত্যু তোমার সাথে থাকবো, এই আমি বাক্যটা বললাম। তাহলে এখানে আমৃত্যু দিয়ে মৃত্যুকে বোঝাচ্ছে না, বরঞ্চ মৃত্যু পর্যন্ত বোঝাচ্ছে। এই মৃত্যু পর্যন্ত যে বোঝাচ্ছে, এই অর্থটা লুকিয়ে আছে এই জায়গাটার মধ্যে, আয়ের মধ্যে। ওকে, তার মানে এখানে পূর্বপদে অর্থের প্রাধান্য রয়েছে, ঠিক একইভাবে উপজেলাতে এর মধ্যে অর্থের প্রাধান্য রয়েছে। ওকে, তাহলে এবার আমরা কি করব? দ্বন্দ্ব সমাস করলাম, অব্যয়ভাব করলাম। এবার 3 নম্বরে আমরা করব বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। ওকে, লিখেন। উভয় পদের কারোই অর্থের প্রাধান্য থাকে না, অন্য অর্থ বোঝায়। যেমন ধরেন আমি বললাম গায়ে হলুদ তাকাই। দুইটা শব্দ আছে, একটা হলো গায়ে আর একটা হলুদ। গায়ে মানে শরীরে, তাই না? গায়ে মানে শরীরে, আর হলুদ হলো রান্নার উপকরণও বলা যায়। আবার ধরেন ওটাকে কি বলে, সৌন্দর্য বর্ধক একটা উপাদান হিসেবেও ধরা যায়। ক্লিয়ার? তাহলে দেখেন, গায়ে হলুদের মধ্যে পূর্বপদে আছে গায়ে মানে শরীরে, পরপদে আছে হলুদ। এবার গায়ে হলুদ মানে কি শরীরকে বোঝায়? না। গায়ে হলুদ মানে কি হলুদকে বোঝায়? না। গায়ে হলুদ দিয়ে একটা অনুষ্ঠানকে বোঝায়। তার মানে আমি যদি এখন আমার একটু হলুদ এনে আমার শরীরে লাগিয়ে দিই, আমি বলতে পারবো না আমার গায়ে হলুদ হয়ে গেছে, তাই না? একটা অনুষ্ঠান, একটা রিচুয়াল বিয়ের আগে হয়। তার মানে পূর্বপদ এখানে প্রাধান্য পায় নাই, পরপদ এখানে প্রাধান্য পায় নাই, এখানে একটা অন্য অর্থ প্রকাশ করতেছে, তাই না? তাহলে যখন উভয় পদের কোনোটি প্রাধান্য পাবে না, অন্য কোনো অর্থ বোঝাবে, তখন হবে সেটা বহুব্রীহি সমাস। আচ্ছা, তাহলে বহুব্রীহি সমাস আমরা করলাম। এবার বাকি রইলো কে কে? বাকি রইলো দ্বিগু, তার সাথে বাকি রইলো তৎপুরুষ, বাকি রইলো তৎপুরুষ, বাকি রইলো কর্মধারয়। একটু খাতায় লিখেন, এই তিনটার ক্ষেত্রেই পরপদের পরপদের অর্থের প্রাধান্য থাকে। এইবার আপনার মনে কোশ্চেন আসছে যে ভাইয়া যদি দ্বন্দ্ব সমাস হয়, দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থের প্রাধান্য থাকবে এবং তা সমান হবে, বুঝতে পারবো। যদি অব্যয় ভাব সমাস হয়, পূর্ব পদে উপসর্গ বা কোনো অব্যয় থাকবে এবং সেটার অর্থই প্রাধান্য পাবে, বুঝতে পারবো। বহুব্রীহি পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে না, অন্য কোনো কিছু বোঝাবে, ভাইয়া সেটাও বুঝতে পারবো। কিন্তু এই তিনটার ক্ষেত্রেই তো পরপদের অর্থের প্রাধান্য রয়েছে। এই তিনটাকে আমরা বুঝবো। আমি আরেকটু ডিটেল পড়াই, তখন বুঝবেন। চলেন, জাস্ট এতটুকু মনে করে রাখেন যে দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়, এই তিনটার মধ্যে পরপদের অর্থের প্রাধান্য থাকে। মানে আপনি যদি কোনো একটা শব্দ খুঁজে পান যে শব্দটার মধ্যে পরপদের অর্থের প্রাধান্য রয়েছে, তাহলে সেটা হয় দ্বিগু হবে, না হয় তৎপুরুষ হবে, না হয় কর্মধারয় হবে। এবার কেমনে খুঁজে বের করব আমি একটু পরে দেখাচ্ছি। চলেন, আমরা আজকে শুরু করব একবারে শুরুতে দ্বন্দ্ব সমাস দিয়ে। খাতায় লিখেন দ্বন্দ্ব সমাস। ওকে, দ্বন্দ্ব সমাসে আমরা কি কি, পড়লাম যে উভয় পদে অর্থের প্রাধান্য সমান হয়। এবার আমরা ব্যাস বাক্যটাও শিখব। ব্যাস বাক্যে তিনটা জিনিস থাকে, এবং, ও, আর। এবং, ও, আর। ওকে, আচ্ছা। যেমন ধরেন আমি লিখলাম বাবা মা, ব্যাস বাক্য কি হবে? বাবা ও মা। ধরেন আমি লিখলাম ওহি নকুল, কি হবে? ওহি ও নকুল। ধরেন আমি বললাম তালা চাবি, কি হবে?
তালা ও চাবি। বুঝতে পারছি? এগুলো হলো আমাদের দ্বন্দ্ব সমাস। এবার দ্বন্দ্ব সমাসের মধ্যে স্পেসিফিক প্রকারের দরকার নাই, তবে তিনটা জিনিস বা তিন ধরনের দ্বন্দ্ব আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি সেই তিন ধরনের দ্বন্দ্ব আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি, চলেন। এক নম্বরে আছে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব লিখে নেবেন। কয়েকটি পদ একটি পদে এসে শেষ হলে তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন সে, তুমি ও আমি। একসাথে কি বলবো? আমরা। তুমি ও তারা কি হবে বলেন দেখি? তোমরা। ওকে, তাহলে এগুলোকে আমরা বলবো একশেষ দ্বন্দ্ব। বুঝতে পারছি? একটা শব্দ এসে শেষ হয়ে গেছে। এইবার এখানে একটা উদাহরণ আমি দিয়েছি যেটা নিয়ে বিস্তর ঝামেলা আছে। কেমন ঝামেলা? আমি একটু লাল দিয়ে লিখে দিই, হ্যাঁ? আপনারা খাতার পাশে একটা বক্স করেন, বক্স করে ঠিক আমি যেমন লিখছি তেমন লিখেন। আমি কি বেশি ডান পাশে চলে আসলাম? ওকে, ফাইন, সমস্যা নেই। দেখেন, আমাকে দেখা না গেলেও বোর্ডের দিকে তাকান আপনারা। আমি ব্যাস বাক্যে শেষে থাকলে একশেষ দ্বন্দ্ব। অন্য কোথাও থাকলে নিত্য সমাস। খাতার পাশে ভালো করে লিখে রাখেন। যেমন নিত্য সমাসের উদাহরণ দিই। দেখেন, সে, তুমি ও আমি, এটা যদি আমি বলতাম আমি, তুমি ও সে, তাকান দেখি ব্যাস বাক্যের শেষে কি আমি আছে? নাই, অন্য কোথাও আছে। তাহলে এটাকে আমরা বলবো নিত্য সমাস। এবং সমস্ত পদ কি হবে? আমরা, যা আছে তাই আমরা। খালি আমির অবস্থানের কারণে দুই ধরনের সমাস হয়ে যাবে, দুইটা নাম হয়ে যাবে। ওকে, আমির অবস্থান। যদি আমিটা শেষে থাকে, এই যে দেখেন এখানে দিছি শেষে আছে, শেষে থাকলে এটা একশেষ দ্বন্দ্ব। ওকে, শেষে থাকলে একশেষ দ্বন্দ্ব, শেষে নাই তার মানে এটা নিত্য সমাস। বুঝতে পারছি? মাথায় রাখেন এটা। চলেন, একশেষ দ্বন্দ্বর পর আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটার নাম হলো অলুক দ্বন্দ্ব। এই অলুক শব্দটা আমরা বারবার সমাসের মধ্যে পাবো। আসলে বারবার বলতে তিনবার পাবো। অলুক মানে কি? এই অলুক মানে হলো বিভক্তি লোপ পায় না। সাধারণত সমাসের নিয়মটা কি? সমাসের নিয়ম হলো বিভক্তি লোপ পাওয়া, বিভক্তি উঠে যাওয়া। কিন্তু যখন কিনা এমন হবে যে বিভক্তি উঠে যায় নাই, থেকে গেছে, তখন সেটাকে আমরা বলবো অলুক। এবার সেটা যদি দ্বন্দ্ব সমাস হয়, নাম দিব অলুক দ্বন্দ্ব। সেটা যদি তৎপুরুষ সমাস হয়, নাম দিব অলুক তৎপুরুষ। সেটা যদি বহুব্রীহি হয়, নাম দিব অলুক বহুব্রীহি। চলেন এবার আমরা লিখি। আমি লিখলাম মাছে ভাতে বাঙালি। ওকে, ব্যাস বাক্য কি হবে? মাছে ও ভাতে। ভারতচন্দ্র রায়গুণাকর বলেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ব্যাস বাক্য কি হবে? দুধে ও ভাতে। তাকিয়ে দেখেন, এখানে এই বিভক্তি আছে, এখানে এই বিভক্তি আছে, এখানে এই বিভক্তি আছে, এখানে এই বিভক্তি আছে। এবার এগুলো ব্যাস বাক্যে সাধারণত নিয়ম হলো সমস্ত পদে যে বিভক্তি উঠে যাবে। একটু তাকান, বিভক্তি কি উঠছে? উঠে নাই। উঠছে? উঠে নাই। উঠছে? উঠে নাই। উঠছে? উঠে নাই। তার মানে বিভক্তি উঠে নাই, লোপ পায় নাই, থেকে গেছে। যদি থেকে যায় তার মানে তার নাম হলো অলুক।
এবার এটা কোন সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের, তার জন্য এটার নাম হবে অলুক দ্বন্দ্ব সমাস। চলো এরপরে আমরা পড়বো বহুপদী দ্বন্দ্ব সমাস। লিখেন বহুপদী দ্বন্দ্ব সমাস। বহুপদী মান হলো দুইয়ের বেশি পদ সমস্ত পদে থাকবে। দেখেন আমরা সিংহাসন বললাম, পদ ছিল কয়টা? দুইটা। আমরা অহিনকুল বললাম, পদ ছিল কয়টা? দুইটা। আমরা দুধে ভাতে বললাম, পদ ছিল কয়টা? দুইটা। কিন্তু এক ধরনের দ্বন্দ্ব সমাস আছে যেখানে দুইটা পদ থাকে না, বেশি থাকে। যেমন ধরেন আমি বললাম তেল নুন লাকড়ি, অথবা ধরেন আমি বললাম এই ইট কাঠ পাথরের শহরে আর থাকবো না। দেখেন তেল নুন লাকড়ি ইট কাঠ পাথর, তাহলে কয়টা পদ আছে এখানে? দুইয়ের বেশি, তাই না? চারটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, খালি দুইয়ের বেশি হইলেই তার নাম আমরা দিব বহুপদী দ্বন্দ্ব। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এইগুলো ব্যাস বাক্য কিভাবে বানাবো? তেল কমা নুন ও লাকড়ি, ইট কমা কাঠ ও পাথর। বুঝতে পারছি? এই হলো আমাদের কি বলে দ্বন্দ্ব সমাস। বহুপদী দ্বন্দ্ব পড়লাম, আমাদের দ্বন্দ্বের টপিকটা গেল, দ্বন্দ্বের দ্বন্দ্ব আমাদের শেষ। এবার আমরা যেটা পড়বো সেটা হলো অব্যয়ীভাব সমাস। ওকে, লিখেন পূর্ব পদে অব্যয়, ব্র্যাকেটে লিখেন উপসর্গ থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে উপসর্গই থাকে, তবে উপসর্গ ব্যতিক্রমে একটা আছে, যথা। যথা বসতে পারে। ওকে, আচ্ছা, তাহলে পূর্ব পদে অব্যয় বসে এবং অব্যয়ের অর্থ প্রধান হয়। ওকে, পূর্বপদে অব্যয় থাকে, অব্যয়ের অর্থ প্রধান হয়। এবার অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্য তৈরি করার জন্য কিছু স্পেসিফিক ওয়ার্ড জানা লাগে, মানে কোনটার ক্ষেত্রে কোনটা হয়, কিছু মুখস্থর ব্যাপার আছে। আমি আপনাদেরকে একটু সিরিয়াল করে ছক করে লিখে দিচ্ছি, আপনারা জাস্ট একটু লিখে নেন, মুখস্থ করে নিন। যেমন ধরেন আমি বললাম উপ। ওকে, এই উপ শব্দটা তিনটা অর্থ প্রকাশ করতে পারে। যেমন হতে পারে সমীপে। সমীপে অর্থ কি? সমীপে অর্থ হলো নিকটে, কাছে। যেমন ধরেন আমি বললাম উপকণ্ঠ, তাহলে ব্যাস বাক্য কিভাবে বানাবো? কণ্ঠের সমীপে। ওকে, উপ থাকলে আরেকটা অর্থ হতে পারে সদৃশ। সদৃশ মানে কি? লুকালাইক, মতো। আমি বললাম উপজেলা, তাহলে ব্যাস বাক্য কি হবে? জেলার সদৃশ। জেলার সদৃশ, জেলার মতো। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাইয়া উপজেলা, উপজেলা জেলার সদৃশ কি হয়? জেলার মতো কি? আসলে ব্যাপারটা জেলার মতো। মানে আপনাদের একটু ছোট্ট হিস্ট্রি বলে দিই। যখন কিনা আমাদের বাংলাদেশে ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা স্থানীয় শাসনকে, স্থানীয় সরকার ব্যবস্থাকে স্ট্রং করার কথা চিন্তা ভাবনা করা হলো, বিশেষ করে যেটা করা হইলো এরশাদ সাহেবের আমলে, হুসেন মোহাম্মদ এরশাদ তার আমলে, তখন বাংলাদেশের জেলাগুলোকে ছোট ছোট ভাগ করা হয়েছে উপজেলায়। এবার কথা হলো জেলা থেকে উপজেলা ভাগ করলাম কোন শর্তে, কোন পার্সপেক্টিভ? যে জেলার থেকে এরা ছোট এই জন্য না, মূলত একটা জেলায় যেই ধরনের সরকার কাঠামো অবস্থিত, প্রশাসনিক বা নির্বাহী অবস্থা, নির্বাহী ব্যবস্থা প্রচলিত, ঠিক সেটার হুবহু একই জিনিস সেট আপ করা উপজেলায়। ওকে, ছোট করার জন্য না, মূলত জেলার মতো একই জিনিস তৈরি করা একটু ছোট আঙ্গিকে, তবে জেলার মতো। কেন? একটা উদাহরণ দিই। জেলায় যেমন আগে ছিল জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলায় নিয়ে আসা হলো উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আগে ছিল জেলা শিক্ষা অফিসার, এখন হয়ে গেছে উপজেলা শিক্ষা অফিসার। বুঝতে পারছি? এরকম করে ছোট আকারে একটা জেলার মতো কাঠামো তৈরি করা হয়েছে, যে কারণে আমরা উপজেলা বলতে বুঝি জেলার সদৃশ বা জেলার মতো।
আচ্ছা, এবার আরেক অর্থ হতে পারে, যেটা হলো ক্ষুদ্র। ক্ষুদ্র মানে কি ছোট। যেমন ধরেন আমি বললাম উপনদী, তাহলে কি হবে? ক্ষুদ্র নদী। উপনদী কি হবে? ক্ষুদ্র নদী। বুঝতে পারছি? তাহলে থাকলে পরে আমার ব্যাস বাক্যে তিনটা জিনিস আসতে পারে, হয় সমীপে, না হয় সদৃশ, না হয় ক্ষুদ্র। এবার ভাইয়া বুঝবো কেমনে? তাকান, আপনি একটা শব্দ দেখছেন উপকণ্ঠ, আপনি অনেক শুনছেন যে ঢাকার উপকণ্ঠে পূর্বাচলে ফ্ল্যাট বিক্রি, এই সেই হাবি জাবি, তাই না? আবার ধরেন আমি বললাম যে রাজধানী ঢাকার উপকণ্ঠে ফার্ম গেটে লুমিনাস অবস্থিত। তাহলে দেখেন ওই উপকণ্ঠ মানেটা কি? উপকণ্ঠ মানে হলো কাছে বোঝাচ্ছে, নিকটে বোঝাচ্ছে, তাই না? তাহলে নৈকট্য বোঝালে কি হয়? সমীপে। আবার ধরেন আমি বললাম উপজেলা, উপজেলা তো এক্সপ্লেন করলাম। আরেকটা উদাহরণ দিই, উপশহর। ওকে, উপশহর জিনিসটা কি? উপশহর আর শহর তো এক জিনিস না। তাহলে শহর থেকে ছোট হইলেই কি উপশহর? শহর থেকে ছোট হইলে তারা কি আমরা শুধু উপশহরই বলি? তাকে তো আমি গ্রামও বলতে পারি, তাকে আমি ইউনিয়ন বলতে পারি, তাকে আমি মহল্লা বলতে পারি, তাই না? তাকে আমি উপজেলা বলতে পারি একটা সেন্সে। চিন্তা করে দেখেন, যেহেতু শহর থেকে ছোট হয়েছে, তাই না? তাহলে শহর থেকে ছোট বোঝাচ্ছে না এখানে। উপশহর দিয়ে মূলত বোঝানো হচ্ছে শহরের মতোই আরেকটা জিনিস। যদি মতো বোঝায় তাহলে কি হয়? সদৃশ। এইভাবে আমরা ব্যাস বাক্য বানাবো। আচ্ছা, উপর পরে বাকি রইল নির, হা, গড়। এগুলো থাকলে অভাব হয়। যেমন নির্জল, তাহলে কি হবে? জলের অভাব। বললাম হা ভাত, তাহলে কি হবে? ভাতের ভাতের অভাব। এবার ধরেন আমি বললাম গড় মিল, কি হবে? মিলের অভাব। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আছে স্বরে আ। স্বরে আ থাকলে একটা হয় ঈষৎ। ঈষৎ শব্দের অর্থ হইল অল্প। যেমন আর রক্তিম, ব্যাস বাক্য হবে ঈষৎ রক্তিম। মানে রক্তিম মানে হলো লালচে, রক্তের মতো। তাহলে ঈষৎ লালচে। এবার আয়ের আরটা অর্থ হইতে পারে অভাব, ব্যতিক্রম। যেমন ধরেন আমি বললাম আলুনি, কি হবে? লুনের অভাব। ওকে। আরেকটা অর্থ অর্জন। যেমন ধরেন আমি বললাম আমরণ, আমরণ। আচ্ছা, এবার কি আমার অডিও শোনা যাচ্ছে কিনা আপনি একটু বলেন তো ভাইয়া। একটু বলেন দেখি। একটু টেকনিক্যাল ইস্যু হয়েছে, বাট আমাকে একটু বলেন অডিও ক্লিয়ার কিনা। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলেন, ডান। চলো, আমাদের ভিডিওটা অপসাইড আছে, কিছু করার নাই। ফাইন, আমাদেরকে এভাবেই বাকিটুকু আমরা নিচ্ছি। চলেন, আমি বললাম আমরণ। আমরণ মানে কি? মরণ পর্যন্ত। মরণ পর্যন্ত। তাহলে বলেন দেখি আমৃত্যু কি হবে? মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত। ক্লিয়ার? এনি টাইম যদি সাউন্ডে বা কোনো কিছুতে ইস্যু হয়, প্লিজ আমাকে চ্যাট বক্সের সাথে সাথে বলবেন। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই কয়টা করলাম, আর কিছু আছে অল্প, সেগুলো লেকচার শিটে আছে বা বই আছে, আপনারা সেগুলো মুখস্থ করে নেবেন মাস্ট। অবৈ ভাবে এগুলো মুখস্থ না করলে কিন্তু পরে আর পারবেন না। ঠিক আছে, চলেন এবার আমরা অপরিভাব করে ফেললাম।
এবার আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক পড়বো, সেই টপিকের নাম হলো বহুব্রীহি সমাস, যেটা নিয়ে অনেকেই ভয় পান, কিন্তু আসলে ভয় পাওয়ার কিছুই না। আমার কাছে মনে হয় বহুব্রীহি সবচেয়ে সোজা সমাস। কেন মনে হয় এটা? মনে হয় রিজন আছে। মনে হয় রিজন হলো আহ বহুব্রীহিতে কোনো পদের অর্থে প্রাধান্য পায় না, এটা একবার আইডেন্টিফাই করতে পারলেই আনসার করা যায়, তাই না? এটা একবার আইডেন্টিফাই করলেই হয়। আচ্ছা, এবার লিখেন বহুব্রীহি সমাস 8 প্রকার। বহুব্রীহি সমাস 8 প্রকার। ওকে, লিখেন খাতায় বহুব্রীহি সমাস 8 প্রকার। সবার শুরুতে আছে সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি কিভাবে বানাবো? একটা বিশেষ্য হবে আর একটা বিশেষণ হবে। কেমন? যেমন ধরেন আমি বললাম নীলকণ্ঠ, তাকান, দুইটা অংশ আছে এখানে, পূর্ব পদে আছে নীল, পর পদে আছে কণ্ঠ। নীল একটা রং, রং মানে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, তাই না? লাল, সবুজ, নীল, এগুলো দিয়ে আরেকজনকে কোয়ালিফাই করা, আরেকজনের কোয়ালিটি বোঝানো, বিশেষায়িত করা হয়। তার মানে নীল একটা বিশেষণ, আর কণ্ঠটা কি? বিশেষ্য, একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম। তাহলে বিশেষ্য প্লাস বিশেষণ। এবার কথা হলো এটা সমানাধিকরণ বুঝলাম, কিন্তু ভাইয়া এই আমাদের নীলকণ্ঠ বহুব্রীহি সমাস কেমন? পূর্ব পদে আছে নীল, পর পদে আছে গলা, কিন্তু নীলকণ্ঠ দিয়ে নীল রংকেও বোঝায় না, গলারেও বোঝায় না, বরঞ্চ একজন ব্যক্তিকে বোঝায়। ব্যক্তি বলতে একজন দেবতাকে বোঝায়, শিবকে বোঝায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে নীলকণ্ঠ মানে হলো শিব। যেমন পাশ বাক্যটা হবে নীল কণ্ঠ যার। বুঝতে পারছি? আচ্ছা, আপনার একটু ইসের পাশে, বহুব্রীহির পাশে ছোট্ট করে লিখে রাখেন ব্যাস বাক্যে যার বা যিনি হয়, যার বা যিনি হয়। আচ্ছা চলো, তারপর আমরা করলাম 1 নম্বর সমানাধিকরণ। 2 নম্বরে আছে ব্যাধিকরণ। ব্যাধিকরণ বহু, এই ব্যাধিকরণ বহু কি মানে হলো আমাদের যে দুইটা পদ থাকবে, দুইটা পদই হবে বিশেষ্য, দুইটাই নাউন হবে, বিশেষ্য প্লাস বিশেষ্য। যেমন আমি বললাম 80-20। এবার এই 80 দেখে কেউ দয়া করে 8 শূন্য সংখ্যাটা মনে করলেন। এই 80-তে দীর্ঘ ইকার আছে, 80 মানে হলো দা। ওকে, 80 মানে কি? দা। এবার 80-20 শব্দ দিয়ে দাঁত দিলেও বোঝাচ্ছে না, 20ও বোঝাচ্ছে, বরঞ্চ 20 দাঁত যার আছে তার বোঝাচ্ছে, মানে সাপ। তাহলে পূর্ব পদ বোঝাচ্ছে না, পর পদ বোঝাচ্ছে না, বরঞ্চ এই দুইটাতে একটা অন্য অর্থ প্রকাশ করছে। তারপরে এটা বহুব্রীহি সমাস। এবার তাকায় দেখেন 80 দাঁত, দাঁত একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম, তাই না? 20 একটা দ্রব্যের নাম। তাহলে দুইটাই নাম মানে হলো দুইটাই বিশেষ্য। দুইটা বিশেষ্য হলে তাকে আমরা বলবো ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। এইবার 3 নম্বরে আছে আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা সমাস, নাম হলো ব্যতিহার বহুব্রীহি। ওকে, মার্ক করে রাখবেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, এবার আপনাদেরকে ক্লাস 2 এর মতো একটা ছড়া করাবো। লিখেন পূর্ব পদে আ, পরপদে ই, তাই নিয়ে ব্যতিহার বহুব্রীহি। ওকে, তাহলে পূর্ব পদের শেষে কি থাকবে? পূর্ব পদের শেষে, ওকে ছোট করে লিখে দিই, পূর্ব পদের শেষে, পরপদের শেষে। ওকে, তাহলে পূর্ব পদের শেষে আ থাকবে আর পরপদের শেষে ই থাকবে। যেমন ধর আমি বললাম হাতা হাতি, হাতি, পূর্ব পদের শেষে আছে আ, পরপদের শেষে আছে ই। ওকে, তাহলে এইটাকে আমরা বলছি ব্যতিহার বহু। ঠিক আছে, এবার ব্যতিহার বহুব্রীহির একটা মজার দিক আছে। মজার দিকটা হলো এইটার ব্যাস বাক্য একটা বিশেষ নিয়মে করতে হয়। যেমন ড্যাশ ড্যাশ যে ড্যাশ। যেমন আমি যদি এইটাকে ব্যাস বাক্য বানাইতে যাই, তাহলে হাতাহাতি হবে হাতে
হাতে। এখন বলেন হাতাহাতি জিনিসটা কি? হাতাহাতি জিনিস হলো লড়াই বা যুদ্ধ। তাহলে হাতে হাতে যে লড়াই বা হাতে হাতে যে যুদ্ধ। ঠিক আছে? এরকম হতে পারে গলাগলি, গলায় গলায় যে ভাব। হতে পারে কোলাকুলি, কোলে কোলে যে মিলন। হতে পারে কানাকানি, কানে কানে যে কথা। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের ব্যতিহার বহুব্রী গেল। এইবার আমরা 4 নম্বরে করব নং বহুব্রী। এই নং বহুব্রীহিকে আপনারা এক একজন অনেক নামে ডাকেন। কেউ বলেন নয়, কেউ কেউ বলেন নয়, কেউ বলেন নই। ওকে, এত কিছু না, এটার উচ্চারণটা লিখে দিই। এটার উচ্চারণ হলো নং। বাংলা একাডেমি অভিধানে দেখবেন এটার উচ্চারণ দেওয়া আছে নং। ওকে, আচ্ছা। নং বহুব্রীহি চেনার উপায় হলো পূর্ব পদে অ, অনা, বেবি, নানি। অ, অনা, বেবি, নানি এরা থাকে কোথায়? পূর্ব পদে। বুঝতে পারছি? পূর্ব পদে এ আসে। লিখেন অধিকাংশ সময়, অধিকাংশ সময় ব্যক্তিকে বোঝায়। অধিকাংশ সময় ব্যক্তিকে বোঝায়। লিখেন ব্যাস বাক্যে যার থাকবেই। যেমন আমি বললাম অজ্ঞান, মানে জ্ঞান নেই যার। আমি বললাম অপয়া, তাহলে ব্যাস বাক্য হবে পয়া নেই যার। একটা কি ইম্পর্টেন্ট এবং ব্যতিক্রম আছে। তার কি হবে? তার নেই যার। ওকে, এই স্টাইলে সবগুলা হবে। তাহলে আমরা নং বহুব্রীহি পড়লাম। চলেন এবার আমরা যাব 5 নম্বরে। নং বহুব্রীহি যদি স্ক্রিনশট নেওয়ার দরকার হয় একটু নিয়ে নেন। নং বহুব্রীহি স্ক্রিনশট নেওয়ার দরকার হলে নিয়ে নেন। এবার আমরা পরেরটাই যাবো, 5 নম্বর, ভীষণ ইম্পর্টেন্ট। মধ্য পদলোপী পর্ব, সরি বহুব্রীহি। লিখেন মধ্য পদলোপী বহুব্রীহি। লিখেন ব্যাস বাক্যে অতিরিক্ত ব্যাখ্যা থাকে, বা শব্দ লিখতে পারেন যে অতিরিক্ত শব্দ থাকে। যেমন আমি বললাম হাতে খড়ি। ব্যাস বাক্য হবে হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে। হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে। এবার তাকাই, আমি তো হাতে খড়ি বানাইলাম, সমস্যমান পদের মধ্যে আছে হাতে খড়ি, কিন্তু এতটুকু অংশ, এটা কি এক্সটেনশন টাইপের না? অতিরিক্ত আসছে না? বেশি আসছে না? তাহলে এটাকে আমরা বলবো মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। কেন? কেন মধ্য পদলোপী বলতেছি? কারণ এইটা লোপ পাচ্ছে, এইটা লোপ পাচ্ছে। বুঝতে পারছি? ঠিক একই রকম আছে গায়ে হলুদ। তাহলে আপনারা একটু বলেন দেখি, নিজেরাই বলেন, আমি শুনে নিব, কল্পনা করে নিচ্ছি। গায়ে হলুদের ব্যাস বাক্য কি হবে? গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে। বুঝতে পারছি? আচ্ছা, এইবার দেখি আপনাদেরকে একটা ট্রিকি দিই। বিড়াল চোখী, কে পারেন এটা? দেখি দেখি। বিড়াল চোখী, বিড়াল চোখী। আমি জানি আপনারা কি লিখছেন। আপনারা লিখছেন বিড়ালের ন্যায় চোখ যার, কিন্তু আনসারটা ভুল। কেন? কারণ চোখ তো বিড়ালের মতো হতে পারে না। আপনাকে লিখতে হবে বিড়ালের চোখের ন্যায় চোখ যার। বিড়ালের চোখের ন্যায় চোখ, বিড়ালের ন্যায় চোখ যে। চোখ তো আর বিড়ালের মতো হতে পারে না, চোখের ল্যাঞ্জা থাকতে পারে না, চোখের প থাকতে পারে না, তাই না? আচ্ছা, তাহলে বিড়ালের চোখের ন্যায় চোখ যার। তাহলে দেখেন বিড়াল আর চোখ থাকলে পরেও ন্যায় চোখ যার অতিরিক্ত কিছু একটা নিয়ে আসছে, এই জন্য সেটাকে আমরা বলতেছি মধ্য পদলোপী বহুব্রীহি সমাস। 5 এর পর আমরা যাচ্ছি এবার 7 নম্বরে। লিখেন প্রত্যয়ান্ত
প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস। প্রত্যয়ান্ত লিখেন সমস্ত পদের শেষে ও তা হ্রস্ব উ অথবা দীর্ঘ ই এরা থাকবে। যেমন আমি বললাম এক মুখ, তাহলে কি হবে? একদিকে মুখ যার। এই দেখেন এক মুখ, শেষে কি আছে? ও। এবার তাকান, আমরা যে একটু আগে বিড়াল চোখি করে আসছি, এখানে কিন্তু শেষে একটা দীর্ঘ ই আছে। তার মানে বিড়াল চোখি একই সাথে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণও হতে পারে, প্রত্যয়ান্তও হতে পারে। বুঝতে পারছি? বিড়াল চোখিকে আমরা মধ্য পদলোপীতেও দিতে পারবো, বিড়াল চোখিকে আমরা প্রত্যয়ান্তেও দিতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, প্রত্যয়ান্ত গেল। এবার আমরা 8 নম্বরে আসবো। 8 নম্বরে আছে সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, লিখেন কয়েকটা কন্ডিশন আছে। পূর্ব পদে সংখ্যা বোঝায়, পূর্ব পদে সংখ্যা বোঝায়। এবার লিখেন কখনো মিলন বা একত্র বোঝায় না। ওকে, পূর্ব পদে সংখ্যা বোঝায়, কখনো মিলন বা একত্র বোঝায় না। এবার লিখেন অন্য অর্থ প্রকাশ করে, অন্য অর্থ প্রকাশ করে। এবার চলেন আমি একটু আপনাদের উদাহরণ দিয়ে আরেকটু ভালোভাবে বোঝাই। ধরেন আমি বললাম দোনলা। পূর্ব পদে কি আছে? দো। দো মানে কি? দুই মানে হলো সংখ্যা, তাহলে পূর্ব পদে সংখ্যা আছে, তাই না? আচ্ছা, এবার দেখেন দোনলা বলছে, নলা শব্দটা আসছে নল। ওকে, এবার দোনলা যখন বলছে তখন কি দুইটা নলের মিলনকে বুঝাইছে? মিলনকে বুঝাইছে। মূলত দোলনা দিয়ে বন্দুককে বোঝায়। আগের দিনে কিছু বন্দুক থাকতো, যে বন্দুকে দুইটা নল থাকতো বা দুইটা পাইপ থাকতো। ওকে, ছেলেরা যারা গেমস খেলে তারা দেখবে যে বিভিন্ন শর্টগানে দেখা যায় যে দুইটা নল আছে, তো সেগুলো তো বলা হয় দোনলা বন্দুক। এখানে পূর্বপদে সংখ্যা আছে, পরপদে আছে নল, কিন্তু দোনলা দিয়ে দুই কেউ বোঝাচ্ছে না, নল কেউ বোঝাচ্ছে না, বোঝাচ্ছে আরেকটা অর্থ, একটা বন্দুক। তার মানে তৃতীয় অর্থ বা অন্য অর্থ প্রকাশ করছে। উভয় পদের একটিরও অর্থের প্রাধান্য পায়নি, তার মানে এটা বহুব্রীহি। এবার যেহেতু বহুব্রীহি, তাকায় দেখতে হবে পূর্ব পদে কি আছে? সংখ্যা আছে। সংখ্যা থাকলে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি। বুঝতে পারছি? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট উদাহরণ হলো সে তার। লিখেন সে তার আছে যার। সে তার একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ওকে, কিন্তু পূর্ব পদে আছে কি? মানে তিন। কিন্তু সে তারে তো তিনটা তার থাকে না, সে তারে তো অনেকগুলো তার থাকে। বুঝতে পারছি? কিন্তু এখানে দেখেন সে তার, কোনো কিছুতে তিনটা তার থাকলেই তাকে কি আমি সেতার বলতে পারবো? পারবো না। তার মানে সেতার দিয়ে স্পেসিফিকলি অন্য একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, তাই না? তার মানে সেতার দিয়ে পূর্ব পদের সেকেও বোঝায় নাই, পরপদের তারকেও বোঝায় নাই। একটা বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, যে কারণে সেটা হবে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এবার আপনার লেকচার শিটের পিডিএফ পাওয়ার পর দেখবেন লেকচার শিটে বা বইয়ের মধ্যে আছে নিপাতনের সিদ্ধ, আমি একটু লিখে দিই এখানে, সেখানে সেখান থেকে আপনারা এগুলো মুখস্থ করবেন। ওকে, মাস্ট লিখেন নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। কি করতে হবে আপনাদের? মুখস্থ করতে হবে, লেকচারের মধ্যে দেওয়া আছে। ওকে, অথবা আপনাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। আপনাদের কাজ হলো এইটা। চলে, আমরা বহুব্রীহি সমাস শেষ করলাম। কি কি সমাস শেষ করেছি আমরা একটু রিভিউ করি।
আমরা প্রথমে দ্বন্দ্ব পড়েছি, আমরা তারপরে অব্যয়ভাব পড়েছি, এবার আমরা বহুব্রীহি পড়েছি, তাই তো? নাও আমরা পড়ব দ্বিগু সমাস। দ্বিগু সমাস, দ্বিগু সমাসটা ভালো করে পড়তে হবে। রিজনটা কি? রিজনটা একটাই, কারণ দ্বিগু সমাসের সাথে আমরা মাত্র যে সংখ্যাবাচক বহুব্রীহি পড়ে আসলাম তার একটা পার্থক্য আছে। আমি একটু পরে দেখাচ্ছি, আগে এটা পড়াইনি। দ্বিগু সমাসের ফার্স্ট কন্ডিশন এবার একটু চিন্তা করে দেখেন। আমরা প্রথমে দ্বন্দ্ব পড়ছি, উভয় পদের প্রাধান্য প্রাধান্য সমান। অপরিভাব পড়ছি, পূর্ব পদে অর্থের প্রাধান্য এবং পূর্ব পদে অপর। বহুব্রীহি পড়ছি, পূর্বপদ পরপদ দুইটার একটা অর্থ বোঝায় না, নতুন কোন অর্থ। এইবার আমাদের শুরু হচ্ছে দ্বিগু কর্মধারয় তৎপুরুষ, মানে যে তিনটার ক্ষেত্রে পরপদে অর্থের প্রাধান্য ছিল। এইগুলা কিভাবে ছিল? প্রথম কথা, পূর্ব পদে সংখ্যাবাচক শব্দ হবে। ওকে। নাম্বার টু, একত্রে বা একসাথে বা মিলন বোঝাবে। একত্রে, একসাথে বা মিলন বোঝাবে। 3 নম্বর, ব্যাস বাক্যে সমাহার হবে। সমাহার ইজ এ মাস্ট। ওকে, সমাহার থাকতেই হবে। বুঝতে পারছি? এই 3টা কন্ডিশন যদি ফিল আপ করে তাহলে তাদেরকে আমরা দ্বিগু বলতে হবে। যেমন আমি একটা উদাহরণ, ধরেন আমি লিখলাম চৌরাস্তা। ওকে, এবার চলেন একদম প্রথমে আমি যখন অর্থের প্রাধান্য শিখাইছিলাম সেটা দিয়ে আমরা চৌরাস্তাকে কিভাবে ডিফাইন করতে হবে, কিভাবে বের করতে হবে। ওকে, আচ্ছা। চৌরাস্তা, প্রথম কথা হলো চৌরাস্তা দিয়ে আমরা যেটাকে বুঝি, চৌরাস্তা দিয়ে কি তাকেই বুঝায়? হ্যাঁ, চৌরাস্তা চারটা রাস্তা যেখানে মিলছে সেই জায়গায় বোঝায়। তার মানে অর্থের প্রাধান্য আছে। এবার দেখতে হবে অর্থের প্রাধান্য কোথায় আছে। এবার চৌরাস্তা জিনিসটা কি? চৌরাস্তা জিনিসটা, আমি যে চৌরাস্তাকে ভাঙি, দুইটা অংশ আছে। একটা হলো চৌ মানে হলো চার। এখন চৌরাস্তা মানে কি চার সংখ্যা, নাকি চৌরাস্তা কোনো রাস্তা? আপনি কি চিন্তা করেন? চৌরাস্তা মানে কি চার বোঝায়, নাকি চৌরাস্তা মানে কোন রাস্তা বোঝায়? আনসার হলো রাস্তা বোঝায়। রাস্তা, তাই না? তার মানে পরপদের অর্থের প্রাধান্য। এবার পরপদের অর্থের প্রাধান্য পাওয়া যায় 3টা সমাসে। নাম্বার 1 দ্বিগু সমাস, নাম্বার 2 তৎপুরুষ, নাম্বার 3 কর্মধারয়। এবার দ্বিগু সমাস কেমনে শিখবো? ফার্স্ট কন্ডিশন দেখেন, পূর্বপদের সংখ্যাবাচক শব্দ নাও। দেখেন তো, চৌরাস্তায় কি পূর্বপদের সংখ্যাবাচক শব্দ আছে? আনসার হলো আছে। কোনটা? চৌ। চৌ মানে কি চার, সংখ্যাবাচক শব্দ। তাহলে সংখ্যাবাচক শব্দ আছে, অর্থের প্রাধান্য হচ্ছে পরপদে। তারপরে এটা কোন সমাস? দ্বিগু সমাস। ব্যাস, কাহিনী শেষ। বুঝতে পারছি? এবার যদি দ্বিগু সমাস আমরা বের করতে পারি, ব্যাস বাক্য কি দিয়ে বানাবো? সমাহার দিয়ে বানাবো। কিভাবে বানাবো? চৌ রাস্তার সমাহার। বুঝতে পারছি? ঠিক একইভাবে ত্রিফলা কি হবে? ত্রিফলের সমাহার। আমি বললাম তে মাথা, কি হবে? তিন বা তে মাথার সমাহার। আমি বললাম সপ্তাহ, কি হবে? সপ্ত অহের সমাহার। তবে মাথায় রাখতে হবে এখানে মিলন বা একসাথে হবে। ওকে, এবার একটা মজার জিনিস দেখা যাক আপনাদের, চলেন। আমি একটা শব্দ লিখলাম তে পায়া। ওকে, পূর্বপদে তে আছে মানে 3। পূর্বপদের সংখ্যাবাচক শব্দ দুইটা সমাসে থাকতে পারে, একটা হলো দ্বিগু আর একটা আপনাদের এখানে করাইছি, এইখানে করাইছি সংখ্যাবাচক বহু। তার মানে আমরা যে উদাহরণটা লিখলাম সেটা হয় দ্বিগু হবে, না হলে সংখ্যাবাচক বহুব্রীহি হবে। কেমনে বুঝবো? এবার তেপায়া মানে কি? তেপায়া মানে হলো 3 আর পা, মানে বুঝলাম পায়া মানে তো পা। তাহলে পূর্ব পদে 3 আছে, পর পদে পা আছে, তেপায়া মানে হলো 3টা পা। কিছু হইলো? এখানে কোনো মিলন বুঝাইতেছে না। মিলন বুঝাইও যদি আমি কোনো অর্থ বের করতে পারতেছি, আমি যখন বললাম 3টা পা একসাথে, কোনো অর্থ বের করতে পারছি? পারছি না। তাহলে আমাদেরকে বুঝতে হবে যেটা দ্বিগু সমাস হবে। তাহলে আনসার কি হবে? সংখ্যাবাচক সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি হবে। কেন সংখ্যাবাচক বহুব্রীহি হবে? তেপেয়া শব্দের আর একটা অর্থ আছে, মোড়া বা টুল। ওকে, আগেকার দিনে তেপেয়ার ব্যবহার ছিল, তবে কেউ কেউ এই তেপেয়া দিয়ে টেবিলও বোঝায়। বুঝতে পারছি? তার মানে তিনটাও বোঝায় নাই, পাকেও বোঝায় না, অন্য কোনো কিছুকে বোঝাচ্ছে। তখন সেটা হয়ে যাবে সংখ্যাবাচক বহুব্রীহি।
সংখ্যাবাচক বহুব্রী। যদি সেটাকে আমরা কোনো কিছুকে আমরা দ্বিগু বলতে যাই, তাহলে এই দুটা কন্ডিশন মাস্ট ফিল আপ করতে হবে। কি কি? পূর্ববর্তী সংখ্যা থাকতে হবে, আর একসাথে আমরা মিলন বুঝাইতে হবে। বুঝতে পারছি? তাহলে এই গেল আমাদের দ্বিগু সমাস। এইবার দ্বিগু সমাসের পরে একটা ইন্টারেস্টিং সমাস আমরা করব, সেটা হলো তৎপুরুষ। তৎপুরুষ তাহলে ভাই কর্মধারায় কখন করবেন? শেষে করবেন। কর্মধারায় শেষে করবেন। আমরা শুরু করবো এখন তৎপুরুষ দিয়ে। আচ্ছা, কি কোশ্চেন করেছেন তারা? দেখি বাবা, কোশ্চেন মিস করেছি। এর আগের স্লাইডটা আরেকবার একটু দেখানো যাবে প্লিজ? অবশ্যই দেখা যাবে রুদমিলা, আমি দেখি নাই। কোন স্লাইডটা একটু বলেন তো আমাকে, এখনই আমি দেখাচ্ছি। রুদমিলা, আপনি যদি আমার কথা শুনে থাকেন, রুদমিলা কি ক্লাসে আছেন? হ্যাঁ, রুদমিলা ক্লাসে আছেন, আমাকে একটু বলেন কোনটা স্যার? লাস্টের স্লাইডটা। লাস্টের স্লাইড, চলেন লাস্টের স্লাইড দেখাই। লাস্টের স্লাইড হলো এটা, দ্বিগু সমস্যাটা। এসএস ডান। ওকে, ঠিক আছে, এটা চলেন আমরা যাচ্ছি। তৎপুরুষ। এই তৎপুরুষ সমাসের সাথে যে জিনিসটা লুকিয়ে আছে সেটা হলো বিভক্তি। তৎপুরুষের সাথে কার সম্পর্ক? বিভক্তির সম্পর্ক। ওকে, চলেন এবার আমরা লিখি একটু খাতায় যে তৎপুরুষ সমাস 9 প্রকার। এবার তো মাথায় হাত, ভাইয়া 9টা প্রকার পড়তে হবে এখন? আল্লাহ রে! হ্যাঁ, বহুব্রীতে আমরা 8 প্রকার পড়ে আসলাম, এখানে এসে আবার আমাদের 9 প্রকার পড়তে হবে? না, এত কঠিন কিছু না, আমরা এগুলো আগে পড়ে আসছি। বিভক্তির সাথে সম্পর্ক যুক্ত বলেছি না? তাহলে বলেন দেখে মনে করে যে সাধারণভাবে নাম বিভক্তি কয় প্রকার পড়েছিলাম আমরা? আমি একটু মনে করে দিই, নাম বিভক্তি পড়ছিলাম 7 প্রকার, তাই না? প্রথমা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কিন্তু তৎপুরুষের প্রথমা বিভক্তি হয় না, লিখে রাখেন। প্রথমা বিভক্তি বা সমাস হয় না। বুঝতে পারছি? তাহলে কোথেকে শুরু করবো আমরা? আমরা শুরু করব দ্বিতীয়া থেকে। ভাই দ্বিতীয় বিভক্তি লিখবো না, তৎপুরুষ লিখবো। কেন? কারণ যেই বিভক্তি লোপ পেয়ে যায় সেই বিভক্তির নাম এই সমাসের নাম হয়। ভাইয়া বুঝি নাই, একটু সহজ করে বলেন। দেখেন, আমি একটা শব্দ বললাম আম কুরানো। এবার আম কুরানোকে একটু এক্সপ্লেন করে বলেন। আম কুরানো মানে কি? আম কুরানো মানে হলো আমকে কুড়ানো। ওকে, তো মনে করে দেখি তো দ্বিতীয়ার মধ্যে কি কি ছিল? কেরে এরে ছিল, তাই না? এই কেরে এরে যদি সম্প্রদান বা দান না বোঝায় তাহলে তারা দিত। তাহলে দেখেন, আমি বলেছি আমকে কোরআন। এই আমকে কোরআন ছিল সমসমান পদ, বাদ গেছে কি? কে। কে কোন বিভক্তি? দ্বিতীয়া। তাহলে এটার নাম কি এখন? আম কোরআনের নাম কি? আম কোরআনের নাম হলো দ্বিতীয়া তৎপুরুষ সমাস। যে বিভক্তি লোপ পাবে বা যে বিভক্তি বাদ যাবে সেটাকে আমরা বলবো, মানে সেটার নামই আমরা সমাসের নামকরণটা করব। দ্বিতীয় পরে এবার আছে আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাস। ওকে, ধরেন আমি একটা শব্দ লিখলাম পদদলিত। ওকে, ব্যাস বাক্যটা বানাইলাম এইভাবে, পদ দ্বারা দলিত। এবার তাকায় দেখেন তো মাঝখানে কি আছে? দ্বারা। দ্বারা দিয়ে কর্তৃ, কোন বিভক্তি? তৃতীয় বিভক্তি। তাহলে তৃতীয় বিভক্তি লোপ পাইছে এই জায়গায়, নামটা কি হবে? তৃতীয় তৎপুরুষ সমাস। স্ক্রিনশট নেন, পরের পাতায় যাবো। ওকে, চলো এবার আমরা লিখবো চতুর্থী তৎপুরুষ সমাস, তাই না? এবার চতুর্থ বিভক্তির মধ্যে আপনাদের মনে আছে কি? আমরা পড়েছিলাম কে রে এ রে জন্য নিমিত্ত, তাই না? হ্যাঁ, জন্য নিমিত্ত থাকতে পারছে। এবার আমি একটা জিনিস বললাম দেব ভক্তি। আমি জানি না কার বিভক্তি কে ক্লাসে ছিল, আমি তো লিখছিলাম না। আমি সেখানে বলেছিলাম যে দান ভক্তি অর্চনা। যদি দান ভক্তি অর্চনা বোঝায় তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস। ওকে, তো দেখেন এখানে ভক্তির কথা বলছে, তাহলে চতুর্থী সরি তৎপুরুষ সমাস বলছে, চতুর্থী বিভক্তি হয়। তার মানে এখানে দেব ভক্তিকে আমার চতুর্থী বিভক্তি দিয়ে বলতে হবে।
যেমন দেবকে ভক্তি, এখন দেবকে যে ভক্তি দিচ্ছি সেটাকে ফিরিয়ে নেওয়া যায় না, বরঞ্চ যদি বেশি মন মেজাজ খারাপ হয় তাহলে দেবকে ভক্তিটা বন্ধ করে দেওয়া যায়, তাই না? কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না। তাহলে দেখেন, দান ভক্তি অর্চনা বলে পড়া হয় চতুর্থী বিভক্তি। তাহলে কে এটা চতুর্থী বিভক্তি? লোপ পাইছে, তার মানে এটা হয়ে গেছে চতুর্থী তৎপুরুষ সমাস। এবার এটার মধ্যে নিমিত্ত বলে একটা জিনিস আছে। যেমন আমি বললাম বিয়ে পাগলা, তাহলে পাগলাটা কিসের জন্য? বিয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা। তাহলে দেখেন, কে এর জন্য নিমিত্ত, কোন বিভক্তি? চতুর্থী। লোপ পাইছে, তাহলে কোন সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। এইবার পঞ্চমী, চলে আমরা লিখলাম দেশ পলাতক। একজন বিখ্যাত নারী নেত্রীর কথা মনে পড়তেছে দেশ পলাতক শব্দটা শুনে। তাহলে দেখেন, দেশ পলাতক যখন আমরা বললাম তাহলে কি হবে? দেশ থেকে পলাতক, টাকাটা এখান থেকে সমাস হয়েছে এইটা, তাই না? তাহলে দেখেন ব্যাস বাক্যের মাঝখানে আছে থেকে, হতে হইতে থেকেছে, কোন বিভক্তি? পঞ্চমী। তাহলে পঞ্চমী বিভক্তি লোপ পেয়ে নতুন শব্দ তৈরি করছে দেশ পলাতক, তাহলে নাম হয়ে যাবে পঞ্চমী তৎপুরুষ সমাস। এরপরে আছে ষষ্ঠী, আমি লিখলাম কবি গুরু, ব্যাস বাক্য হবে কবিদের গুরু। ওকে, শেষে কি আছে? দের। আমরা তো ষষ্ঠীতে বলছি র এর, কিন্তু র এর হলো এক বচন, বহু বচন আছে দিগের দের, তাই না? তাহলে এই দের হলো ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি লোপ পাইছে, এই জন্য আমরা তাকে বলতেছি ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার আমাদের লাস্ট ওয়ান আমরা করলাম সপ্তমী বিভক্তি। ধরেন একটা জিনিস আমি লিখলাম গাছ পাকা, গাছ পাকা, তাহলে ব্যাস বাক্য কি হবে? গাছে পাকা, তাই না? তাহলে তাকান এখানে কি আছে? এ আছে, এ মানে সপ্তমী বিভক্তি। তো তাকান এখানে কি সপ্তমী বিভক্তি আছে? নাই, লোপ পেয়ে গেছে। যেহেতু সপ্তমী বিভক্তি লোপ পাইছে, তার মানে এটার নাম হবে সপ্তমী তৎপুরুষ সমাস। এবার একটু আগের পাতায় যাই, আমি কি লিখছি? তৎপুরুষ সমাস 9 প্রকার। একটু ঘুরে দেখেন তো, এখন আমরা কয় প্রকার পড়লাম? 1 প্রকার, 2 প্রকার, 3, 4, 5, 6, তাহলে আমরা 9 প্রকারের মধ্যে 6 প্রকার পড়ে ফেলছি। বাকি হলো কয় প্রকার? 3 প্রকার। তাহলে 6 পর আমি 7 নম্বর দিয়ে লিখতেছি, হ্যাঁ 7 নম্বর লিখেন অলুক তৎপুরুষ সমাস। অলুক তত্ত্ব আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমি একদম শুরুতে অলুক তত্ত্ব পড়ার সময় বলছিলাম যদি বিভক্তি থেকে যায় তখন সেটাকে আমরা অলুক বলে দিই, তাই না? যেমন ধরেন আমি বললাম মামার বাড়ি, একসাথে কি বলবো? মামার বাড়ি, খালি স্পেসটা উঠাই দিই। দেখেন এখানে র ষষ্ঠী বিভক্তি রয়ে গেছে না? একটা ছোট্ট মোটা মেনে লিখেন, লিখেন ষষ্ঠী বিভক্তি লোপ পাবেন, মানে অলুক তৎপুরুষের নাম কেউ কেউ আবার বলেন অলুক ষষ্ঠী বা অলুক ষষ্ঠী তৎপুরুষ। ওকে, মনে রাখেন, তার মানে অলুক তৎপুরুষে সবসময় ষষ্ঠী বিভক্তি থেকে যাবে। যেমন ধরেন আমি বললাম মনের মানুষ, কি হবে? একসাথে হয়ে যাবে মনের মানুষ। ধরেন আমি বললাম চোখের জল, কি হবে? হবে চোখের জল। বুঝতে পারছি? এখানে আর কোনো কিছু লোপ পাবে না, কারণ লোপ না পাইলেই তার নাম হয়ে যাবে অলুক। বুঝতে পারছি? ওকে, স্ক্রিনশট নেন, পরের স্লাইডে যাচ্ছি। 7 নম্বর, এবার আমরা যাব 8 নম্বরে। 8 নম্বরে আছে আমাদের নং তৎপুরুষ। নং তৎপুরুষ, ওকে, পূর্বপদে কি কি থাকে? অ, অনা, বেবি, নানি। ওকে, এইবার টেকনিক শিখাই দিই। ব্যাস বাক্যে কখনো যার হবে না, অধিকাংশ সময়, অধিকাংশ সময়
ব্যক্তিকে বোঝায় না। ওকে, তারপর লিখেন ব্যাস বাক্যে ন, নয়, নহে, না এগুলো থাকে। যেমন ধরেন আমি লিখলাম অধর্ম, ব্যাস বাক্য কি হবে? ব্যাস বাক্য হবে ন ধর্ম। বুঝতে পারছি? ধরেন আরেকটা উদাহরণ দিই, লিখেন অব্যয় কি হবে? ন ব্যয়। ধরেন আমি লিখলাম অসুখ, কি হবে? নয় সুখ। এবার কথা হলো ভাইয়া, আপনি তো লিখছেন ন, নয়, নহে, না, তাহলে আমরা কি ন ধর্মের জায়গায় নয় ধর্ম বলতে পারবো? আমরা কি নহে ধর্ম বলতে পারবো বা না ধর্ম বলতে পারবো? আনসার ইস না, বলতে পারবেন না। লেকচার যদি বই থেকে পড়ে নিবেন, যেগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে, তাছাড়া হয়ে নাই। ওকে, ধরেন অপশনে আছে না ধর্ম, আরেকটা আছে ন ধর্ম। তাহলে আপনাকে ন ধর্ম দিয়ে আনসার করতে হবে। আপনি না ধর্ম আনসার করলে সেটা টিকবে না, সেটাতে আপনার ভুল হবে, কেটে দিবে সেটা। তাহলে এগুলো হলো আমাদের নম তৎপুরুষ। এইবার তৎপুরুষের লাস্ট পয়েন্ট। ওকে, যেটার নাম হলো উপপদ তৎপুরুষ সমাস। এখান থেকে কোশ্চেন আসতে পারে। লিখেন নাম্বার 9, উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস লিখেন বিশেষ্য, বিশেষ্য প্লাস কৃদন্ত পদ। প্রকৃতি পদ তো আপনারা নিশ্চয়ই বলে আসেন, কৃদন্ত পদের কথা মনে থাকার কথা, তাই না? কৃত প্রত্যয় সাহিত্য পদ, তাই না? কৃত প্রত্যয় সাহিত্য পদগুলো আমি একটু আপনাদের লিখে দিই, যে পরপদে জিত, জীবী, পর, কার, হ, বাদী, মার, বদা, তারপর হারা। ওকে, হতে পারে শুধু বর্গীয় জ, হতে পারে শুধু দ। ঠিক আছে, এগুলো থাকতে পারে পরপদে, এগুলো থাকতে পারে। স্থ, আমি আবার একটু বলে দিই, জিত, জীবী, কর, কার, স্থ, বাদী, মার, বদা, হারা, জ, দ। ওকে, এগুলো থাকতে পারে। এবং আমি কি বলেছি, এগুলো হলো, আমি একটু লিখে দিই খাতায়, সরি স্লাইডে লিখে দিই, আপনাদের মনে থাকবে তাহলে। এগুলো হলো কৃদন্ত পদ, কৃদন্ত। বুঝতে পারছি? তাহলে একটা বিশেষ্য থাকবে, তার সাথে আমরা একটা কৃদন্ত পদ যদি কোথাও দেখি, যেমন ধরুন আমি বললাম ইন্দ্রজিৎ কাকার। ওকে, জিৎ কৃদন্ত পদ পেয়েছি, ইন্দ্র একটা দেবতার নাম, তার মানে একটা বিশেষ্য। ওকে, তার মানে ইন্দ্রজিৎ কি হবে? উপপদ তৎপুরুষ সমাস হবে। ওকে, ব্যাসবাক্য কিভাবে বানাবো? ইন্দ্রকে জয় করেছে যে, এটাকে মনে রাখার একটা টেকনিক আছে। ওকে, এত কিছু না বুঝলে পরে একটা ছোট্ট টেকনিক দিই। টেকনিকটা হলো এক কথায় প্রকাশ পায়, এক কথায় প্রকাশ হয়। যেমন ছোটবেলা আমরা পড়ে আসছি না ক্লাস 5-এ, ইন্দ্রজিতের এক কথায় প্রকাশ কি? ইন্দ্রকে জয় করেছে যে। ধরা গেল জিতেন্দ্রিয়, তাহলে কি হবে? ইন্দ্রিয়কে জয় করেছে যে। ধরা বললাম জাদুকর, কি হবে? জাদু করে যে। আমি বললাম কুম্ভকার, কি হবে? কুম্ভ করে যে। আমি বললাম কর্মকার, কি হবে? কর্ম করে যে। বুঝতে পারছি? তাহলে এগুলো হবে উপপদ তৎপুরুষ সমাস। লেকচার শিটে বেশ কয়েকটা আহ, উদাহরণ দেওয়া আছে, বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করবেন। উপপদ তৎপুরুষ প্র্যাকটিস ছাড়া, আপনার ভোকাবুলারি স্ট্রং ছাড়া সহজ করতে পারবেন না। ওকে,
আচ্ছা চলে, তাহলে আমরা উপপদ তৎপুরুষ করলাম। এইবার আমাদের আজকের লাস্ট টপিক, যেখান থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন এসেছে, লিখেন কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস। আচ্ছা, কর্মধারয় সমাসকে আমরা খাতায় লিখেন, কর্মধারয় সমাসকে আমরা 5 প্রকারে ভাগ করেছি। কর্মধারয় সমাসে আমরা 5 প্রকার ভাগ করেছি। কর্মধারয় সমাস 5 প্রকার। 1 নম্বর, সাধারণ কর্মধারয়। ওকে, লিখেন ব্যাস বাক্যে যিনি তিনি, ব্যাস বাক্যে যিনি তিনি, যে সে, যাহা তাহা, অথবা শুধু যে, এরা থাকে। ওকে, এবার আরেকটা নোটাবেলে লিখেন, অধিকাংশ সময়, অধিকাংশ ক্ষেত্রে দুটি পদ দ্বারা একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। যেমন ধর আমি লিখলাম গিন্নিমা, বাংলাদেশে এটা ডাকে বা এই ধরনের ডাকের প্রচলন কম। যদি আপনারা অন্য কোনো দেশের নাটক বা কিছু দেখেন, কলকাতার কিছু দেখেন, সেখানে দেখবেন বাড়ির চাকর বাকর বা যারা কিনা বাড়ির কাজে হেল্প করেন, তারা বাড়ির পরিচিতি গিন্নিমা বলে ডাকেন, তাই না? এই গিন্নিমার ব্যাস বাক্য হবে যিনি গিন্নি তিনি মা। ওকে, তাহলে দেখেন পূর্বপদে কি আছে, মানে প্রথমে আমরা যিনি দিয়েছি, তারপর আমরা তিনি দিয়েছি, এভাবে আমরা ব্যাস বাক্য বানিয়েছি। ওকে, এবার একটু তাকিয়ে দেখেন, আমি বললাম যে দুটি পদ দ্বারা একই ব্যক্তি। এইখানে এই বাক্যের মধ্যে যাকে গিন্নি বলা হয়েছে তাকেই তাকেই মা বলা হয়েছে না? তাহলে দুইটা দিয়ে একই ব্যক্তি, যদি একই ব্যক্তিকে বোঝায় তাহলে সেক্ষেত্রে সেটা সাধারণ কর্মধারয় হওয়ার চান্সেস সবচেয়ে বেশি থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এরকম আরেকটা উদাহরণ দিই, হতে পারে কাঁচা পিঠা। ওকে, তাহলে ব্যাস বাক্য হবে যাহা কাঁচা তাহাই মিঠা। যাহা কাঁচা তাহাই মিঠা। বুঝতে পারছি? তাহলে দেখেন কাঁচা দিয়ে মিঠা দিয়ে একই বস্তুকে বোঝাচ্ছে। ধরেন আমি বললাম আমটি কাঁচা মিঠা, তাহলে ওই কাঁচা দিয়ে ওই আমটি বোঝাচ্ছে, মিঠা দিয়ে ওই আমটি বোঝাচ্ছে। এবার চলেন আমরা 2 নম্বরে যাই। 2 নম্বরে আছে আমাদের মধ্যপদলোপী কর্ম ধারয়। লিখেন ব্যাস বাক্যে অতিরিক্ত শব্দ আসে। ব্যাস বাক্যে অতিরিক্ত শব্দ আসে। এবার এখানে একটা নোটা বেঁধে লিখি, শাস্ত্র বিদ্যা মন্ত্রী থাকলে, শাস্ত্রবিদ্যা মন্ত্রী থাকলে ব্যাস বাক্যে বিষয়ক আসে। কি চাই বলছি কিনা ভাইয়া, লেকচার 10-এর রেকর্ড ক্লাসটা কি এখনো দেয়নি? আম নট শিওর ভাইয়া, অফিস থেকে দেয়, আম নট শিওর। না দিলে বলেন, আমি অফিসে বলে দিচ্ছি। দেখেন শাস্ত্রবিদ্যা মন্ত্রী থাকলে বিষয়ক আসে। যেমন ধর আমি বললাম
আইন শাস্ত্র। ওকে, কি আছে? সমস্ত মধ্যে শাস্ত্র। তাহলে আমাদেরকে ব্যাস বাক্য কিভাবে বানাইতে হবে? আইন বিষয়ক শাস্ত্র। লুমিনাস বাংলা বইয়ে এই মধ্যপদরূপী কর্মধারয়ের অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। আপনাদের সবগুলোর ব্যাস বাক্য অন্তত মুখস্থ করা লাগবে। একটা রিজন বলি, রিজনটা হইলো যে আপনি সবগুলো ব্যাস বাক্য নিজে থেকে বানাতে পারবেন না, আপনি জানবেনও না। যেমন ধরেন আমি বললাম একটা শব্দ আছে খ্রিস্ট ধর্ম, এই খ্রিস্ট ধর্মের ব্যাস বাক্য কি হবে? খ্রিস্ট ধর্মের ব্যাস বাক্য হবে খ্রিস্ট কর্তৃক প্রচারিত যে ধর্ম। ওকে, এবার ধরেন আপনি এটা জানেন না, আপনার নিজের এতটুকু অবশ্য বোঝার কথা না যে এটার ব্যাস বাক্য কি হবে, উত্তরটা কি হবে। তো যে কারণে আপনাকে মধ্য পদলোপী কর্মধারাটা ভালো মতো করা ক্লিয়ার। তাহলে দেখেন আমরা সাধারণ কর্মধারয় করেছি, আমরা মধ্য পদলোপী কর্মধারয় করেছি। এবার আমরা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস করব। আপনারা যদি খাতায় কেউ তুলে থাকেন, দয়া করে খাতাকে ল্যান্ডস্কেপ করেন এবং খাতাকে দুইটা ভাগ করে ফেলেন। ভাইয়া লেকচার 10+11 এর রেকর্ড তাড়াতাড়ি দিন, লেট হওয়ার জন্য লাইভ করতে পারি না। আচ্ছা, লেট হওয়ার জন্য লাইভ করতে পারেন না, কিসের লাইভ করতে পারেন না? ও, আপনি প্রতিদিন লেট হয়ে যান সাথে আসে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি বলে দিচ্ছি অফিস থেকে যেন আজকেই পাঠাই দেয়। 11টা হয়তো আজকে পাবেন না, কারণ জুম রেকর্ড নিতে নিতে প্রায় 1 ঘন্টা লাগাই দিবে। বাকিটা আমি বলে দিচ্ছি, লাস্ট ক্লাসেটা আমি বলছি। ভাইয়া আগের স্লাইডটা একটু আবার দেন, হ্যাঁ আগের স্লাইড দিলাম। ওকে, চলো। এইবার আমি যেভাবে বললাম ঠিক ঠিক সেইভাবে আপনারা খাতার মধ্যে একটা ল্যান্ডস্কেপ কিছু একটা করেন। ওকে, ঠিক আছে, কিভাবে এটা সব করে নেন। আমরা এবার যেটা করব সেটা আমাদের এই পুরো সমাসের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট দুইটা কথা। ওকে, একটা হলো উপমান কর্মধারয়, আরেকটা হলো উপমিত কর্মধারয়। একটা উপমান আর একটা উপমিত কর্ম। তবে আপনারা মাঝখানে লিখে রাখেন উভয় দ্বারাই তুলনা বোঝায়। ওকে, এখন উপমান কি লিখেন? সত্য বা বাস্তব তুলনা। 2 নম্বরে লিখেন ন্যায় মাঝে বসে। 3 নম্বরে লিখেন একটি পদ বিশেষণ হয়। মনে রাখবো কি হবে? উপমান বিশেষণ। এই ছন্দে মনে রাখবো উপমান বিশেষণ। উপমানে একটা বিশেষণ থাকবেই থাকবে। আমি একটা উদাহরণ দিই, উদাহরণ দিলে পরে আপনারা বুঝবেন। যেমন ধরেন আমি লিখলাম তুষার শুভ্র। তুষার শুভ্র, ওকে, দুইটা শব্দ আছে, একটা তুষার আর একটা শুভ্র। শুভ্র শব্দের অর্থ হলো সাদা। ওকে, ক্লাসে একটু আগে বলেছিলাম নীলকণ্ঠ পড়ানোর সময় যে রংগুলো থাকে, রংগুলো আসলে একটা বিশেষ্য কিংবা একটা সর্বনামে কোয়ালিফাই করে, বিশেষায়িত। তার কারণে রংগুলা সাধারণত বিশেষণ হয়ে থাকে। তাহলে দেখেন একটা আছে তুষার আর একটা আছে শুভ্র। তাহলে শুভ্রটা কি বিশেষণ না? যদি বিশেষণ থাকে তাহলে সেটা হয়ে যাবে। এবার একটু চিন্তা করা, তুষার শুভ্র মানে, তুষার শুভ্র মানে হলো সাদাটাকে তুলনা দিয়েছে তুষারের সাথে। এবার বলো তুষার কি সাদা হয়? আনসার হলো হ্যাঁ। তাহলে তুলনাটা কি বাস্তব?
হ্যাঁ বাস্তব। ওকে, আমি আরেকটা উদাহরণ লিখলাম। আমি লিখলাম কাজল কালো। কাজল কালো, তাই না? তুলনা দিয়েছি কালোকে কার সাথে? কাজলের সাথে। চিন্তা করেন, এটা কি সত্য কথা? কাজল কি কালো হয়? হ্যাঁ, আনসার হলো ঠিক, তাই তো? তার মানে এই তুলনাটা সত্য বা বাস্তব। ওকে, এবার একটু তাকাই দিচ্ছি, কালো একটা রং, রং মানে বিশেষণ। তার মানে এখানে একটা বিশেষণ আছে, আমাদের দুইটা কন্ডিশন ফিল আপ করছে। তাহলে এইবার আমাদের যে ব্যাস বাক্য বানাইতে হবে, ন্যায় মাঝখানে বসে। কিভাবে? তুষারের ন্যায় শুভ্র। পরেরটা কি হবে? কাজলের ন্যায় কালো। বুঝতে পারছি? এইভাবে আমাদেরকে বানাই। এবার উপমিত তো আসি, চলেন। উপমিত হলো মিথ্যা বা অবাস্তব তুলনা। 2 নম্বরে লিখেন উভয় পদ বিশেষ্য। 3 নম্বরে লিখেন ন্যায় সবার শেষে। ন্যায় কোথায়? সবার শেষে। ধরেন আমি বললাম চাঁদ মুখ। চাঁদ মুখ, ওকে। তাহলে মানে চিন্তা করেন দেখি, চাঁদ মুখ যখন আমরা বলি যে ইস, তোমার চাঁদ মুখখানা এখন দেখানোর সময় হলো, তাই না? তার মানে কারো আমরা মুখকে তুলনা দিই কার সাথে? চাঁদের সাথে। তাহলে মুখের সাথে চাঁদের তুলনা, ব্যাপারটি কেমন? নাকি চাঁদের সাথে মুখের তুলনা? এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখবেন, যে কার সাথে কার তুলনা হচ্ছে, ভালো করে বুঝতে পারবেন। একটু পরে বোঝাচ্ছি কেন এই কথা বললাম, তাই না? আচ্ছা, আগে বুঝে নেই এটা উপমিত কেন। একটা শব্দ হলো মুখ আর একটা হলো চাঁদ। আমরা মুখকে তুলনা দিচ্ছি চাঁদের সাথে। এবার বলেন, মুখ কি কোনোদিন চাঁদের মতো হইতে পারে? ব্যাপারটা কি বাস্তব? ব্যাপারটা কি সত্য? না, ব্যাপারটা অবাস্তব, মিথ্যা। তাহলে মিথ্যা তুলনা হলে হয় উপমিত কর্মধারায়। তাহলে উপমিত কর্মধারায় হবে এটা। আর উপমিত কর্মধারায় হলে ব্যাস বাক্যের ন্যায় থাকবে সবার শেষে। এবার কথা হলে কেমনে বানাবো, তাই না? আমি দুইটা করে দেখাই, আপনারা বলেন কোনটা শুনছি। সরি সরি সরি। কমেন্ট বক্সে আপনাদের আনসার দেখতে চাই, যে এই দুইটার মধ্যে কোন তুলনাটা ঠিক আছে। চাঁদ মুখের নেয় নাকি মুখ চাঁদের নেয়? আমি কমেন্ট বক্সে তাকিয়ে আছি। তিশা বলেছেন বি, নিবিড় বলেছেন বি, রাবেয়া বলেছেন বি, আকিল বলেছেন বি। মুখ চাঁদের নাই, তাই না? রাইট, তার মানে আপনারা তুলনাটা বুঝতে পারছেন যে আমাদের কমন সেন্স এভাবে কাজে লাগে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ ভাইয়া, এখানে তো দুইটা পদ আছে, পরেরটা সামনে চলে আসছে, তাহলে সবসময় তেমনই হবে। আনসার ইজ নো, এমন হবে না। এই জন্য এটা বললাম। যেমন আমি বললাম মুখচন্দ্র, একই জিনিসকে আমি একটু পাল্টে দিয়েছি। এবার দেখেন পরে আসে, চলে আসে চন্দ্র। তাহলে আপনি কি চন্দ্রটাকে এখন আগে দিবেন? চন্দ্র মুখের নেয় না, ফুল। আপনাকে কমন সেন্স কাজে লাগে, তারপর বুঝতে হবে যে কোনটা কার সাথে তুলনা হচ্ছে। বুঝতে পারছি? তাহলে উপমান আর উপমিতর পার্থক্য আই গেস আপনাদের বোঝার কথা। আমি আবার একটু রিপিট করে দিই। উপমান মানে বিশেষণ, উপমানে একটা বিশেষণ থাকবে এবং তুলনা হবে সত্য বা বাস্তব, আর ন্যায় বলবে মাঝখানে। আর উপমিত হবে দুইটাই বিশেষ্য, তার সাথে মিথ্যা তুলনা বা অবাস্তব তুলনা। ঠিক আছে? আর ন্যায় হবে সবার শেষে। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এইবার আমাদের কর্মধারয় এবং আজকের সমাসের প্রায় লাস্ট টপিক। প্রায় বলতেছি কেন? কারণ ছোট্ট আর একটু কয়েকটা জিনিস করাবো। আচ্ছা, তাহলে আমাদের এখন বাকি নম্বর রূপক কর্মধার। রূপক কর্মধার, ওকে। রূপক কর্মধারের মানেও তুলনা, কিন্তু অদৃশ্য প্লাস দৃশ্যমানের তুলনা। অদৃশ্য প্লাস দৃশ্যমানের তুলনা। যেমন আমি বললাম বিষাদ সিন্ধু,
বিষাদ সিন্ধু, দুইটা শব্দ আছে, একটা হলো বিষাদ আর একটা হলো সিন্ধু। বিষাদ মানে হলো কষ্ট, সিন্ধু মানে সাগর। এবার বলেন, সিন্ধু মানে সাগর দেখা যায়, বিষাদ কি দেখা যায়? বিষাদ কি, কষ্ট কি দেখা যাওয়া সম্ভব নাকি একটা অনুভূতির একটা ব্যাপার? তার মানে বিষাদটাকে চোখে দেখা যায় না, বিষাদটা হলো অদৃশ্য। তাহলে একটা অদৃশ্য হবে আর একটা দৃশ্যমান হবে, এমন তুলনা যদি হয়। যেমন ধরেন আমি বললাম প্রাণ পাখি, প্রাণ দেখা যায় না, পাখি দেখা যায়, তাই না? আমি বললাম মন মাঝি, মন দেখা যায় না, মাঝি দেখা যায়, তাই তো? এমনই তো। তারপর ধরেন আমি বললাম যৌবন সূর্য, ওকে? তাহলে যৌবনকে দেখা যায় না কিন্তু সূর্যকে দেখা যায়, বুঝতে পারছি? তাহলে এমন যদি তুলনা হয় একটা অদৃশ্য বস্তুর সাথে আর একটা দৃশ্যমান বস্তুর তুলনা, তখন সেটা হবে রূপক। ব্যাসবাক্য কেমনে বসাবো? মাঝে শুধু রূপ বসাই দিব, মাঝে রূপ বসাবো, কেমন? বিষাদ রূপ সিন্ধু, আমি এটা লিখে দিই, প্রাণ রূপ পাখি। মন মাঝি হবে মন রূপ মাঝি, বুঝতে পারছি? এই আমাদের সমাসের আজকের আলাপ শেষ হলো। এরপর একটা ছোট্ট জিনিস আছে, সেই ছোট্ট জিনিসটা আপনাদের একটু করাই দিই। চলে, এই 6 প্রকারের বাইরে আছে প্রাদি সমাস, ওকে? লিখে রাখেন পূর্ব পদে প্র থাকে, যেমন প্রভাত। ব্যাস বাক্য কেমনে বানাবো? সবার ক্ষেত্রে একই রকম, প্র প্রকৃষ্ট রূপে যে ভাত, যে ভাত, ওকে? এতটুকুই জিনিস, আর কিছু না। এরপরে আছে নিত্য সমাস, নিত্য সমাস, ওকে? নিত্য সমাস মানে যার ব্যাস বাক্য তৈরি করা যায়, তবে কয়েকটা শর্টকাট আছে। যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখে দিই, আমরা 92 এবং 99টি কাল সাপ দেখেছি, ওকে? তাকান, আমরা 92 99 কাল সাপ, এগুলো খুবই ফেমাস, খুবই ইম্পর্টেন্ট নিত্য সমাস। আমি একটু ভেঙে দিচ্ছি। আমরা, মনে আছে তো নিত্য সমাস কিভাবে হবে? নিত্য সমাসে আমরা কি হয় দেখি আপনাদের মনে আছে কিনা, আমি একটু প্রথম দিকের স্লাইডে যাই। এই যে দেখো, যদি অন্য কোথাও থাকে নিত্য সমাস, শেষে না থাকে, শেষে না থেকে অন্য কোথাও যদি থাকে, তার মানে আমরা বুঝবো সেটা নিত্য সমাস, ওকে? তাহলে নিত্য সমাসের কথা একটু আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবার একটু আমি মনে করি, আবার মনে করি আপনাদেরকে, যে হারিয়ে ফেললাম, এই চলে আসছে। Alright, তাহলে আমরা হবে, শেষে আমি দেওয়া যাবে না, আমি, তুমি ও সে। 92 কি হবে? 2 ও 90। 99 কি হবে? 9 ও 90। কাল সাপ, কাল সাপের ব্যাস বাক্য কিভাবে বানাবো? কাল সাপ হবে কাল তুল্য সাপ, এখানে কাল দিয়ে জমকে বোঝাচ্ছে, জম, ঠিক আছে? নিত্যর এর বাইরে আরো দুইটা জিনিস আসে, যেমন অন্তর থাকলে অন্য হয়। যেমন আমি বললাম গৃহান্তর, কি হবে? অন্য গৃহ। আমি বললাম দেশান্তর, কি হবে? অন্য দেশ। এবার লাস্ট ওয়ান, কেবল থাকলে মাত্র হয়।
ওকে, সরি আমি উল্টা লিখছি, সরি, লিখে নিই। মাত্র থাকলে কেবল হয়, যেমন আমি বললাম দর্শন মাত্র, কি হবে? কেবল দর্শন। আমি লিখলাম শয়ন মাত্র, কেবল শয়ন। এই হলো আমাদের সমস্যার আলাপ। আপনারা লেকচার শিটে দেখবেন একটা আমাদের এই 11 নম্বর লেকচারটা একদম লাস্টে উক্তি পরিবর্তন বলে একটা টপিক আছে, যেটার মধ্যে বিশেষ আলাপ করার কিছু নাই। দুইটা জিনিস আছে, পরোক্ষ উক্তি আর প্রত্যক্ষ উক্তি। আমরা যেমন ন্যারেশন করছি ইনডিরেক্ট স্পিচ আর ডিরেক্ট স্পিচ, এতটুকু আর কিছু না। এবং লাস্টে বাংলা পত্র পত্রিকার পাশে ইনফরমেশন দেওয়া আছে, দয়া করে এগুলো পড়ে যাবেন। প্রথম বাংলা পত্রিকা কোনটা, রবীন্দ্রনাথ কি কি বাংলা পত্রিকা সম্পাদনা করেছেন, কাজী নজরুল কি কি করেছেন। ওকে, এগুলোর যে ছোট্ট অংশ আছে, আপনারা ভালো মতো পড়ে যাবেন। ক্লিয়ার? আপনাদের সাথে আমার ক্লাস নিতে নিতে আহ, বেশ অনেকগুলো দিন কেটে গেল। অনেকগুলো লেকচার আমি নিয়েছি, প্রথমগুলো তো দাদা ভাই নিয়েছেন, তারপর আমি নিয়েছি। সো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। নামগুলো হয়তো হয়তো ভুলে যাব, নাম মনে রাখার বাদ, নাম ভুলে যাওয়ার বাতিক আছে আমার, নাম মনে রাখতে পারি না আমি। বাট বারবার যাদেরকে এই চ্যাট বক্সে দেখেছি বা পার্টিসিপেন্টস এই লিস্টে যাদেরকে দেখেছি, আপনাদের সবার জন্য শুভকামনা থাকবে সবসময়। বাংলা বিষয় যা কিছু আপনারা পড়েছেন, যা কিছু আপনাদের ভবিষ্যতে পাবেন, সেগুলো একটু ভালো মতো পড়বেন, সিনসিয়ারলি পড়বেন, কোনো কিছু বাদ দেবেন না। আর বিগত বছরের কোশ্চেন গুলো একটু যাচাই করে যাবেন। লুমিনাসের যে মডেল টেস্ট গুলো সামনে হবে কিংবা যা কিছু হবে, সেগুলো একটু ভালো মতো দিবেন। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলতে পারেন। এখন আমি 5 মিনিট সময় দিব আপনাদের। যদি কারো কোনো কোশ্চেন থাকে, আপনারা একটা কাজ করতে পারি, আপনারা আপনাদের মাইক অন করতে পারেন যদি লিখে দিতে প্রবলেম হয়। ওকে, আপনারা মাইক অন করে কোশ্চেন করতে পারেন, নো প্রবলেম। কারো কোনো কোশ্চেন থাকলে একজন চ্যাট বক্সে লিখেছেন, ভাইয়া লুমিনাসের বই থেকে প্র্যাকটিস করলেই কি হবে? হ্যাঁ ভাইয়া, প্র্যাকটিস করলে তো হবেই। আমি শুধুমাত্র লুমিনাসে পড়েছি, লুমিনাসে পড়ে সব জায়গাতেই চান্স পেয়েছি। লুমিনাসের আমি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট ছিলাম, এখন লুমিনাসের টিচার হিসেবে আছি। তো আমার কাছে মনে হয়েছে লুমিনাস এনাফ, কারণ ঘুরে ফিরে বিগত বছরের কোশ্চেন গুলো সলভ করলে আহ করলে পরেই হয়, এবং নতুন যে সকল টপিক গুলো দেওয়া থাকে, কিছু জিনিস অ্যাড হয়েছে, সেই জিনিসগুলো একটু ভালো মতো পড়বেন। যেমন অনুধাবন বেসড কোশ্চেন গুলা আপনাদের একটা অনেক বড় নেগলিজেন্সি আছে, যেটা হলো আপনারা ফার্স্ট পেপার কিন্তু নেগলেক্ট করেন সেকেন্ড পেপারে বেশি সময় দিতে গিয়ে। এই কাজটা করবেন না। ফার্স্ট পেপার বই আমাদের যে সকল গদ্য পদ্য আছে, গদ্য পদ্য শুরুতে ব্যাকরণগত কিছু জিনিস দেওয়া আছে, আর কিছু অনুধাবন টাইপ কোশ্চেন দেওয়া আছে, সেগুলো আপনারা সলভ করবেন। ওকে, সেগুলো আপনারা ভালো মতো পড়ে যাবেন। কার কোনো কোশ্চেন? এনিওয়ান? কোশ্চেন না থাকলেও নো বলতে পারেন, নো প্রবলেম, তাহলে আমি জানবো যে কোশ্চেন নাই। কোশ্চেন আছে কি, আমি বুঝতে পারছি না। আচ্ছা, কোশ্চেন নাই বেবি। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইলো। দেখা তো হলো না কখনো অনলাইনে, ইনশাআল্লাহ দেখা যেন আমার ক্যাম্পাসেই হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়। যদি কখনো আমার সাথে দেখা হয়, আমাকে আহ, দাঁড়িয়ে সালাম দিয়ে আমাকে বললেন যে ভাই আপনার অনলাইন ক্লাসে ছিলাম, আমার ভীষণ ভালো লাগবে জেনে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া।